এবার ইউক্রেনে ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত মস্কো। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলের ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল প্রতিরোধ সংগঠনগুলো। ফিলিস্তিন মুক্তির জন্য মাঠে নামা মুসলমানদের জন্য ফরজ বললেন ইরানের সর্বোচ্চ নেতা। পশ্চিম তীরে বন্দুক হামলায় 4 ইসরায়েলি সেটেলার নিহত। আরো জানিয়ে দিব। এবার পূর্ব ইউক্রেনে রাশিয়ার ঘাঁটি ধ্বংস। বাইডেনের স্বৈরশাসক মন্তব্যের জবাবে যা বলল চীন। ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত। এবং সর্বশেষে জানিয়ে দিব, আবারও মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও 2 ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ন্যাটো জোট যুদ্ধ করুক, রাশিয়া প্রস্তুত রয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কো প্রস্তুত। কয়েকদিন আগে ইউক্রেনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংঘাত বন্ধ করার যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিলেন ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন। জার্মানির ওয়েল্ড এম সোনট্যাগের সাথে এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ ঘোষণা করেছিলেন যে শান্তি মানে সংঘাত স্থগিত করা এবং রাশিয়ার বেঁধে দেওয়া নির্ধারিত চুক্তি মেনে নেওয়া নয়। স্টলটেনবার্গ এই সাক্ষাৎকারে আরো বলেন, শুধুমাত্র ইউক্রেন গ্রহণযোগ্য শর্তগুলো ঠিক করে দিতে পারে। রাশিয়ার বাহিনীকে সংঘাত পূর্ববর্তী সীমানায় ফেরত পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে কিয়েভ সরকার। স্টলটেনবার্গের কথা মূলত তারই প্রতিধ্বনি। ল্যাভরভ বলেন, স্টলটেনবার্গের মাধ্যমে ন্যাটো জোট যদি আগের মতো আবারও ঘোষণা করে যে তারা যুদ্ধ বন্ধের বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে তারা যুদ্ধ চায়। ঠিক আছে, তাহলে তাদেরকে যুদ্ধ করতে দিন এবং এর জন্য আমরা প্রস্তুত। ইউক্রেনকে ঘিরে ন্যাটো জোটের লক্ষ্য আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। এই লক্ষ্য তারা বহু বছর আগে ঠিক করেছে। রাশিয়ার কর্মকর্তারা দীর্ঘদিন থেকে আমেরিকা এবং তার ন্যাটো মিত্রদেরকে কিয়েভকে অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত করে আসছে। রুশ কর্মকর্তারা বলছেন, এসব অস্ত্র সরবরাহ করে তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এই সংঘাতকে পুরো পশ্চিমা জগতের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের যুদ্ধ বলে উল্লেখ করেছেন। সের্গেই লাভরভ মূলত প্রেসিডেন্ট পুতিনের সেই মনোভাবকেই নতুন করে তুলে ধরলেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলের ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল প্রতিরোধ সংগঠনগুলো। ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনে ইসরায়েলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো। তারা বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনিরা নীরব থাকবে না, প্রতিরোধ অব্যাহত থাকবে। প্রতিরোধ সংগঠন হামাসের প্রভাবশালী নেতা ইসমাইল রেজওয়ান বলেছেন, জেরিনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ড্রোন হামলা বিপজ্জনক ঘটনা। দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম জোরদারের আহ্বান জানাচ্ছি আমরা। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা আব্দুল জাওয়াদ আল সাত্তার বলেছেন, ফিলিস্তিনি জাতি প্রতিরোধের পথ বেছে নিয়েছে, এটা অব্যাহত থাকবে। হত্যা নির্যাতনের মাধ্যমে তা থামানো যাবে না। ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদীরা যে কাপুরুষ তা এই হামলা থেকে আবারও প্রমাণিত হয়েছে। প্রতিশোধ নিতেই হবে। ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী সংগঠনও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 3 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক হামলায় 4 ইহুদিবাদী অবৈধ দখলদার নিহত হওয়ার পর নির্বিচারে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। সূত্র পার্স টুডে। ফিলিস্তিন মুক্তির জন্য মাঠে নামা মুসলমানদের জন্য ফরজ বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও বলেছেন, ফিলিস্তিন সব মুসলমানের। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ময়দানে অবতীর্ণ হওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা একটা ধর্মীয় দায়িত্ব। তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া ও তার সফর সঙ্গীদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরো বলেন, অধিকৃত পশ্চিম তীরের জেরিনে ফিলিস্তিনিদের মাধ্যমে ইহুদিবাদী সেনাদের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা ফিলিস্তিনিদের পরিপূর্ণ বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, কেউ কি কখনো কল্পনা করেছিল একদিন ফিলিস্তিনি তরুণরা জেরিনে ইসরায়েলি সেনাদেরকে এমন ভাবে ঘেরাও করে ফেলবে যে তারা নিজেদের রক্ষা করতে যুদ্ধ বিমান ডাকতে বাধ্য হবে।
সর্বোচ্চ নেতা বলেন, 2 থেকে 3 বছর আগের তুলনায় ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন স্পষ্ট। কিছুকাল আগে কয়েক বছর ধরে ফিলিস্তিন ইস্যুটি স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ ময়দানে সংগ্রামী তরুণদের উপস্থিতি ছিল না। কিন্তু এখন তারা স্বেচ্ছায় মাঠে নেমেছে, আর তার চেয়েও বড় কথা হলো তাদের নির্ভরতা ও আস্থা হচ্ছে ইসলামের উপর। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরো বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের কেন্দ্র। তবে যে বিষয়টি শত্রুদেরকে নতজানু হতে বাধ্য করবে তা হলো পশ্চিম তীর। এই অঞ্চলে এরই মধ্যে এক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। এদিকে পশ্চিম তীরে বন্দুক হামলায় 4 ইসরায়েলি সেটেলার নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত 4 ইসরায়েলি সেটেলার নিহত হয়েছে। এছাড়া আরো 4 জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনিদের উপর সহিংস অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো 91 জন। এই অভিযানের একদিন পরই সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় 2 বন্দুকধারীকেই হত্যা করা হয়েছে। প্রথমে ঘটনার সময় এক বন্দুকধারীকে গুলি করে ঘটনাস্থলেই হত্যা করা হয়। দ্বিতীয় জনকে গাড়িতে করে পালানোর সময় নাবলুসের কাছাকাছি হত্যা করে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, রামাল্লাহ ও নাবলুসের মাঝের এলি সেটেলমেন্টের প্রবেশপথে একটি গ্যাস স্টেশন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এবার পূর্ব ইউক্রেনে রাশিয়ার ঘাঁটি ধ্বংস। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সেনাকে পরাস্ত করা হয়েছে এবং তাদের সেনাঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। খবর রয়টার্সের। তিনি জানান, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়া যেসব অঞ্চল দখল করে রেখেছিল তার বেশ কিছু জায়গা পুনর্দখল করা সম্ভব হয়েছে। ইউক্রেনের সেনারা পরাক্রমের সামনে পরাস্ত হচ্ছেন না রাশিয়ার সেনা। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, পুনর্দখল অভিযান চালাতে গিয়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন, ইউক্রেনে ড্রোন আক্রমণে এক রাশিয়ার নারীর মৃত্যু হয়েছে। 4 জন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত ও ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জেলেনস্কি আরো বলেন, সন্ত্রাস নিয়ন্ত্রণের একমাত্র রাস্তা সন্ত্রাসীকে ধ্বংস করা। গত প্রায় 2 সপ্তাহ ধরে পুনর্দখল অভিযানে নেমেছে কিয়েভ, কিন্তু গোড়ার দিকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছিলেন না জেলেনস্কি। সম্প্রতি এ বিষয়ে তিনি মুখ খুলতে শুরু করেছেন। ওই দিন দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন ছাড়াও কিয়েভ নিয়ে কথা বলেন জেলেনস্কি। জানিয়েছেন, মঙ্গলবার লাগাতার 4 ঘন্টা ধরে রাজধানীতে আক্রমণ চালিয়েছে রাশিয়া, কিন্তু অ্যান্টি মিসাইল শিল্ড দিয়ে সেই আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে। রাশিয়া অবশ্য দাবি করেছে কিয়েভের একটি সামরিক ঘাঁটি তারা ধ্বংস করেছে। এবার বাইডেনের স্বৈরশাসক মন্তব্যের জবাবে যা বলল চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেজিং বলছে, একদিকে উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে এই ধরনের মন্তব্য অযৌক্তিক ও একটি উস্কানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বেইজিং সফরের একদিন পর শি জিনপিংকে স্বৈরশাসক বলে উল্লেখ করেন বাইডেন। খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন আকাশ সীমায় সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার ঘটনায় খুব বিব্রত শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনা নেতার বিব্রত হওয়ার কারণ হলো, যখন গোয়েন্দা সরঞ্জামে ভর্তি 2টি বক্স সহ বেলুন ভূপাতিত করা হয়, তখন তিনি জানতেন না এটি যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় রয়েছে। এটি স্বৈরশাসকদের জন্য খুব বিব্রতকর। কি ঘটেছে তিনি জানতেন না। এটির যুক্তরাষ্ট্রের আসার কথা না, অবশ্যই তা ভূপাতিত করা হয়েছে। অথচ বেইজিং সফরে গিয়ে সোমবার ব্লিংকেন বলেছিলেন, এই অধ্যায়ের অবসান ঘটানো উচিত। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটি চরম অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। মাওনিং বলেন, বাইডেনের এই মন্তব্য গুরুতরভাবে সত্য। কূটনৈতিক প্রোটোকল ও চীনের রাজনৈতিক সম্মান খর্ব করেছে। এগুলো প্রকাশ্য রাজনৈতিক উস্কানি। চীনা মুখপাত্র আরো বলেন, চীন সফরে ব্লিংকেন যা অর্জন করেছেন তা হয়তো বাইডেনের এমন মন্তব্যের কারণে শেষ পর্যন্ত পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে না। এবার ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক রুশ কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রুশ দখলকৃত খেরসন অঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর সার্গেই আকসিনভ টেলিগ্রামে বলেছেন, রাতে সেতুতে হামলা চালানো হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। হামলার ফলে যানবাহন চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সেতু ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে, যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া 2014 সালে রাশিয়া দখল করে। এদিকে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুটি ব্যাংকের উপর যুক্তরাষ্ট্র সরকার গত বুধবার নিষেধাজ্ঞা জারি করেছে। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বিদেশ থেকে অস্ত্রশস্ত্র ও অন্যান্য পণ্য কিনতে ও ব্যাংকগুলোকে ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিদেশি উৎস থেকে মিয়ানমারের সেনাবাহিনী অস্ত্রশস্ত্র, সরঞ্জামাদি ও অস্ত্র তৈরির কাঁচামাল কেনা ও আমদানি করে থাকে। এসব অস্ত্র ব্যবহার করে তারা নৃশংস নিপীড়ন চালায়। ওয়াশিংটনের অভিযোগ, 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপক্ষে $100 কোটি মূল্যের পণ্য ও অন্য উপকরণ আমদানি করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন ফরেন ট্রেড ব্যাংক এবং মিয়ানমারের ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ট্রেজারি বিভাগ বলেছে, মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ রাজস্বের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে লেনদেন চালাতে পারবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ মিয়ানমারের সামরিক নেতাদের উপর কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে। সবশেষ নিষেধাজ্ঞা ঘোষণার আগে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্র জ মিনতুন বলেন, কোন ধরনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে তার দেশ উদ্বিগ্ন নয়।